গাভীর গর্ভফুল পড়ে না কেন, মানে এটা কোন কারণে পড়ে না, আগে আমরা কি কাজগুলা করলে এটা যথাসময়ে পড়বে ইনশাল্লাহ। তো এই বিষয়টা নিয়ে আমাদের খুব একটা হ্যাসেল হয়, কারণ হচ্ছে খামারিরা অনেক সময় না বোঝার কারণে হাত দিয়ে টানাটানি করে, এতে অনেক সময় বেশি ব্লিডিং হয়, এমনকি পরবর্তীতে পশুটা মানে বন্ধ্যাত্ব পেয়ে যাইতে পারে, মানে ওইটার পরবর্তীতে তার সে আর প্রজননক্ষম থাকে না। তো এই বিষয়গুলো কিন্তু জানা থাকাটা জরুরি, তাইলে আপনার যখন গিয়ে এটা স্বাভাবিকভাবে পড়বে তখন আপনার আর এই ধরনের বিপদে পড়তে হবে না। সেক্ষেত্রে আমরা হচ্ছে কারণগুলো আগে জানার চেষ্টা করি যে কী কারণে পড়ে না। যদি কারণ জানা থাকে সেই অনুযায়ী আপনি ব্যবস্থা নিলে ইনশাল্লাহ আপনার হওয়ার কথা না। স্বাভাবিক ক্ষেত্রে যদি অনেক সময় অ্যাবর্শন হয়, গর্ভপাত হইলে এটা হয়, প্রসব জটিলতা যদি থাকে, প্রসব জটিলতা এটা বিভিন্ন রোগের কারণেও হইতে পারে, অপুষ্টিজনিত কারণেও হইতে পারে। অনেক সময় হচ্ছে যমজ বাচ্চা হইলে এই জিনিসটা হয়, মৃত বাচ্চা প্রসব করলে হইতে পারে, মিল্ক ফিভার অথবা ক্যালসিয়ামের যদি ডেফিসিয়েন্সি থাকে, যদি বেশি বয়স্ক গাভী হয়, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বেশি বয়সের গাভীর ক্ষেত্রেও হয়। আর আরেকটা যেটা বড় কারণ ফ্রিজিয়াম গরুগুলোর আমাদের দেশের যে বেশি তাপমাত্রা এবং আর্দ্রতা, আমাদের দেশের তাপমাত্রা এবং আর্দ্রতা, ফ্রিজিয়াম গরুগুলো সাধারণত 5 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কমফোর্ট। তো ভাই বাংলাদেশে 15 ডিগ্রি 5 থেকে 15, হ্যাঁ, এই তাপমাত্রাটা কি বাংলাদেশে 5 ডিগ্রিতে কি যায় বাংলাদেশে, বা 15 ডিগ্রি সেলসিয়াসে বা কয়দিন থাকে বাংলাদেশে? তো এই জন্য কিন্তু আমাদের দেশের ওদের আসলে যেহেতু পরিবেশগত কারণে দেশের তাপমাত্রা এবং আর্দ্রতার কারণেও কিন্তু এই সমস্যাটা হইতে পারে, এই উচ্চ পরিবেশ তাপমাত্রা যেটা, এটার জন্য হইতে পারে। আবার পুষ্টির অসুবিধা বা বিঘ্নতা ঘাটতি থাকলে ওই জিনিসগুলো হইতে পারে। তো মোটা দাগে হইল কি, আপনি গর্ভপাত হইলে এটা আপনার হাতে নাই, তারপরে যমজ বাচ্চা এটাও আপনার হাতে নাই, মৃত বাচ্চা প্রসব এটাও আপনার হাতে নাই। তো আপনার হাতে থাকে কোনগুলা? বয়স্ক গাভী, সেক্ষেত্রে আপনি নিউট্রিশনটা আগে থেকে ম্যানেজমেন্টটা ভালো থাকে। আপনার হাতে থাকলে হচ্ছে অপুষ্টি যে বা পুষ্টির অভাবজনিত যে জিনিসগুলো। তো খামারি হিসাবে আপনি এই জিনিসটা করতে পারেন, এই পশুটাকে একটা সঠিক ম্যানেজমেন্টের মধ্যে রাখতে পারেন, তাকে সব ধরনের পুষ্টি দিয়ে তাকে আপনি রেডি করতে পারেন, যাতে তার প্রসব জটিলতা না হয়, তার গর্ভফুলটা যথাসময়ে পড়ে। এই ক্ষেত্রে যেটা হয় আপনার হচ্ছে ভিটামিন ই এবং সেলেনিয়াম, এই জিনিসটার যদি আপনি তাকে গর্ভাবস্থায় দিতে পারেন, তাহলে আপনার গরুর গর্ভফুলের যেই জটিলতা বা এই জাতীয় যে জটিলতা খুব কমে যাবে। আর হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতিটা যেন না থাকে। তো এই জিনিসগুলো আপনি কীভাবে পুরা করবেন? ভাই আপনি যদি সব ধরনের সার দিয়ে ঘাসটা ঠিকভাবে চাষ করেন, এই কচি বাড়ন্ত ঘাসেই আপনি ভিটামিন ই পাবেন। আবার এই ঘাসের মধ্যে আপনি যদি সব ধরনের সার দেন, তাহলে ঘাসের মধ্যে আপনি ক্যালসিয়ামটা পেয়ে যাবেন। পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াইলে শুধু এই ক্যালসিয়াম আর ভিটামিন ই না, গরুর প্রয়োজনীয় বেশিরভাগ মিনারেলসই আপনি পেয়ে যাবেন এই ঘাস থেকেই। প্রোটিন পাওয়া যায় ঘাস থেকে, ড্রাই ম্যাটারও কিছু আছে, পানি থাকে। তো মানে আমি আর বিশ্লেষণ করলাম না, মানে ঘাসের গুরুত্বটা আপনি যেখানেই যাবেন, খাদ্য ব্যবস্থাপনায় যখন গরুর আসবেন, ঘাসটা আপনার ঘুরে ফিরে আসবেই। এছাড়াও ঘাস ছাড়া আপনি ভিটামিন ইটা কই পাইতে পারেন? আপনি সবুজ লতাপাতার মধ্যে ভিটামিন ই পাবেন, আপনি সামান্য পরিমাণে আপনার হচ্ছে কি বলে ওইটা, পুঁই শাকে খাওয়াইতে পারেন, পালং শাক খাওয়াইতে পারেন, পালং শাকে এ বেশি থাকে। তারপর হচ্ছে কলমি শাক খাওয়াইতে পারেন, কচি লতাপাতা যেগুলো সবুজ লতাপাতা এগুলো খাওয়াইতে পারেন, এটাতে ভিটামিন ই পাবেন। সোজা কথা, আপনার যদি ঘাস থাকে তাহলে আপনার ওইদিকে হাঁটার দরকার হবে কম। আপনি যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকে তাইলে আপনি এটা খাওয়াইতে পারেন। আর যদি আপনার মনে হয় যে আমি একটু পয়সা দিয়ে কিনে খাওয়াইতে পারেন, পয়সা থাকলে সমস্যা কি, ই সেল কিনতে পাওয়া যায় বাজারে, ভিটামিন ই এবং সেলেনিয়াম একসাথেই, ওইটা আপনারা কিনেও খাওয়াইতে পারেন। তারপরে AD3 বিভিন্ন ইনজেকশন আছে। ভিটামিন ডি যদি আপনার ঘরে পালন করা পশু হয়, সূর্যের আলো না পায়, তাহলে AD3 দিতে পারেন। এটার ইনজেকশন ফর্মেও পাওয়া যায়, আবার ওরাল ফর্মেও বোতল হিসাবেও পাওয়া যায়, লিকুইড হিসাবে। তো আপনি এটাও কিনে খাওয়াইতে পারেন। আর আপনার যদি এমন হয় যে আপনার গরুটা সূর্যের আলো পাচ্ছে, হাঁটাহাঁটি করার সুযোগ পাচ্ছে, গাভীটা গর্ভাবস্থায়, তাকে আপনি ছেড়ে দিচ্ছেন, সে ঘাস খাচ্ছে, সূর্যের আলো পাচ্ছে, তখন কিন্তু আপনার ই সেলও দরকার হবে না, AD3ও দরকার হবে না। তখন আপনি প্রাকৃতিকভাবে আপনার পশুটা সব কিছু পেয়ে যাবে ইনশাল্লাহ। তো মোদ্দা কথা হইতেছে ভাই, যদি অপুষ্টি, বিশেষত ক্যালসিয়ামের ঘাটতি এবং ভিটামিন ই আর সেলেনিয়ামের ঘাটতি না হয়, তাহলে
যথা নিয়মে যথাসময়ে আপনার গরুর গর্ভফুলটা পড়বে ইনশাল্লাহ। এটার নির্দিষ্ট সময় কি, এটা 6 থেকে 8 ঘন্টা 10-12 ঘন্টার মধ্যে পড়তে পারে, সাথে সাথেই পড়বে এমন না। সেক্ষেত্রে আপনি খামারি হিসাবে আপনার করণীয় কী, যে আপনি খামারি হিসেবে কী ম্যানেজমেন্টটা দিতে পারেন পড়ার সহযোগিতার ক্ষেত্রে, এটা হচ্ছে গর্ভাবস্থায় করলেন। বাছুর হওয়ার পরে আপনি কি করতে পারেন, যখন বাছুরটা হবে আপনি বাছুরের ওজনটা আপনি ওয়েট স্কেলে দেন, দিয়ে বাছুরের ওজন যদি হয় 30 কেজি বা 30 লিটার পানি দেন গরুর সামনে, এর সাথে একটা ক্যালবুট জেল দিতে পারেন, আয়নিক ক্যালসিয়াম। যদি এটা দিতে না পারেন আপনি, সেক্ষেত্রে 400-500 ml লিকুইড ক্যালসিয়াম যেগুলো আছে আপনারা যেগুলো বাজার থেকে কিনেন, এই ক্যালসিয়াম 400-500 ml দিতে পারেন। এখন ভাই আপনি বলতে পারেন যে 400 ml কাকে দেবো, 500 ml কাকে দেবো? ভাই আপনার লার্জ অ্যানিমেল হলে 500 ml দেন, ছোটো গরু হলে 400 ml দেন, দেশি গরু হলে আরও কম দেন, 200-300 ml দেন। এটা হচ্ছে আপনার বুঝে নিতে হবে। পাশাপাশি জিঙ্ক সিরাপ দেন 100 ml। তারপরে হচ্ছে তাকে একটু এগুলা সব কিছু দিয়ে, ওই যে ইলেকট্রোলাইট পাওয়া যায় 8-10টা ইলেকট্রোলাইট দেন, দিয়ে তার সামনে দিয়ে রাখেন, 8-10টা পাকা কলা দেন, তাকে এই জিনিসটা খাওয়ান। এই যে বাচ্চাটা, সে যেই বাচ্চার যেই ওজন, তার শরীর থেকে যে পরিমাণ ওজন সে বের করলো, এত পরিমাণ এত লিটার পানি তাকে খাওয়ান, সাথে এই ক্যালসিয়ামগুলো দেন। ইনশাল্লাহ যদি সমস্যা না থাকে, আপনি যে ক্যালসিয়াম দিলেন, ইলেকট্রোলাইট দিলেন, জিঙ্ক দিলেন, ইনশাল্লাহ নিজেই গর্ভফুলটা বের করে দেবে। এরপরে যদি বের না হয়, ভাই হাত দেওয়ার দরকার নাই, অপেক্ষা করেন, শরীরের তাপমাত্রা অবজার্ভ করেন, না বুঝা নিজে হাত দিয়ে টানাটানি করার দরকার নাই। এরপরে যখন দেখতেছেন যে বের হচ্ছে না, তখন আপনি একজন অভিজ্ঞ ভেটেরিনারিয়ান বা একজন ডিভিএম ডাক্তারের সহায়তা নেন, দেখবেন উনি আপনাকে বাকিটুকু পরামর্শ দেবেন। কারণ হচ্ছে একটা পশু আপনার একটু মানে তাড়াহুড়া বলবো আমি এটা, আপনার একটু তাড়াহুড়ার জন্য বা আপনার অদক্ষতার জন্য, আপনার অজ্ঞতার জন্য একটা পশু তার প্রজনন ক্ষমতা হারাইতে পারে। এটা সে পশু প্রজনন ক্ষমতা হারাইলো, আপনি পশুটার মালিক খামারি, আপনার লসটা কী হইল? এই গরুটা থেকে হয়তোবা এটা সুস্থ থাকলে আল্লাহ চাইলে হয়তোবা এটা থেকে আপনি আর অনেকগুলা বাছুর পাইতেন, অনেক দিন দুধ পাইতেন, সেই জিনিসটা থেকে আপনি খামারি হিসেবে বঞ্চিত হইলেন। মানে যে শুধু পশুটাকে আপনি তার মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত করতেছেন এরকম না, আপনি খামারি হিসেবে অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই জন্য তাড়াহুড়া করবেন না। গরু যখন গর্ভবতী অবস্থায় থাকে, সেই সময় তাকে পর্যাপ্ত ভিটামিন, মিনারেলস, প্রোটিন সমৃদ্ধ এবং তাকে সুষম খাবার দেবেন। সোজা কথা, পর্যাপ্ত কাঁচা ঘাস দেবেন, তাকে সূর্যের আলোর ব্যবস্থা করবেন, তার জন্য একটু হাঁটা চলার ব্যবস্থা করে দেন, বালুর মধ্যে রাখেন, এবং সে বাচ্চা প্রসব করার পরে তাকে তার যেই যত্নগুলো প্রাপ্য, তাকে সেই যত্নগুলো আপনি করেন, ইনশাল্লাহ যথা নিয়মেই গর্ভফুল পড়বে ইনশাল্লাহ। তখন আপনার এই টানা হেঁচড়া করতে হবে না, বিপদে পড়তে হবে না, পশুটাকেও কষ্ট দিতে হবে না। আমার আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, আপনার খামারি বন্ধুর সাথে শেয়ার করে দিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।